মানব সভ্যতার ইতিহাসে সবথেকে মারাত্মক মহামারীগুলোর মধ্যে অন্যতম হলো 1855 খ্রিস্টাব্দে শুরু হওয়া তৃতীয় প্লেগ মহামারী। এটাও শুরু হয়েছিল চীনেই, সেখান থেকে অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে। সেই সময় যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না বলে মোট 1.5 কোটি মৃতের মধ্যে প্রায় 1 কোটি ছিল ভারতের। WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এই মহামারী চলেছিল 1855 থেকে 1960 খ্রিস্টাব্দ অবধি, যদিও শেষের দিকে এতে মৃতের সংখ্যা দাঁড়ায় বছরে 200 জনের মতো। যাই হোক, প্লেগ আসলে ইঁদুরের রোগ। ইঁদুরের গায়ে এক ধরনের মাছি থাকে যারা ইঁদুরের রক্ত খেয়ে বেঁচে থাকে। যখন কোনো প্লেগে আক্রান্ত ইঁদুর মরে যায় তখন এই মাছিগুলো অন্য কোনো জীবিত হোস্ট খুঁজতে যায়। কাছাকাছি কোনো মানুষ থাকলে এই মাছিগুলো তার গায়ে উঠে তার রক্ত খেতে থাকে। আর আগের প্লেগে আক্রান্ত ইঁদুরের রক্ত খাওয়ার কারণে সেই জীবাণুগুলো এদের দেহ থেকে মানুষের শরীরে প্রবেশ করে, তখন সেখান থেকে মানুষেরও প্লেগ হয়। কিন্তু এখানেই মারাত্মক প্লেগ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের আজকের আলোচনার জন্য যেটা দরকার সেটা হলো এই মাছিগুলোর এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার পদ্ধতি, বিশেষ করে এই মাছিগুলো কতটা লাভ দিতে পারে সেটা। এই মাছি বা ফ্লি আকারে খুবই ছোট। সাধারণত একটা পূর্ণবয়স্ক ফ্লি 3 মিলিমিটার লম্বা হয়, কিন্তু এরা প্রায় 30 সেন্টিমিটার বা 1 ফুট দূর অব্দি লাফাতে পারে। আর মাটি থেকে লম্বি ধরলে প্রায় 18 সেন্টিমিটার বা 7 ইঞ্চি ওপর অব্দি লাফাতে পারে। ভাবা যায় এত ছোট শরীরে এরা এত পাওয়ার জেনারেট করতে পারে। তাহলে সেই হিসেব মতো 170 সেন্টিমিটার লম্বা ফ্লি একবার লাফ মারলে প্রায় 100 মিটার উপরে উঠবে আর 170 মিটার সামনের দিকে এগিয়ে যাবে। কিন্তু হিসেবটা এতটাও সহজ নয়। আলাদা আলাদা প্রাণীদের মধ্যে সবথেকে আগে যেই পার্থক্যটা চোখে পড়ে সেটা হলো তাদের আকারের পার্থক্য। তাও আমরা সাধারণত এটা নিয়ে খুব একটা আলোচনা করি না যে ঈগল চড়ুই পাখির থেকে সাইজে বড় বা খরগোশের থেকে জলহস্তী বড়। কিন্তু এটা সহজেই দেখতে পারি যে জলহস্তী কখনো খরগোশের সাইজের হতে পারে না, কিংবা ইলিশ মাছ কখনোই তিমির সাইজের হতে পারে না। যেন প্রত্যেকটা প্রাণীর জন্য একটা নির্দিষ্ট বরাদ্দ আকার আছে এবং সেটা চেঞ্জ করলেই অবধারিতভাবে তাদের গঠনেরও পরিবর্তন করতে হবে। ধরা যাক একটা দৈত্য আছে যে টেনি দেওয়া ফেলুদার থেকে 10 গুণ লম্বা, মানে 60 ফুট লম্বা। আর শুধু তাই নয়, দৈত্যটা টেনিদার থেকে 10 গুণ চওড়া এবং 10 গুণ মোটা। তাহলে দৈত্যটার ওজন টেনিদার থেকে 1000 গুণ বেশি হবে। মানে একজন সাধারণ 6 ফুট লম্বা মানুষের ওজন যদি 80-90 কেজি হয় তাহলে দৈত্যটার ওজন 80-90 টন হবে। কিন্তু যদি দৈত্যটার হাড় চড়াই মাত্র মানুষের হাড়ের 100 গুণও হয় তাহলে তার হাড়ের প্রত্যেক বর্গ ইঞ্চিকে মানুষের হাড়ের থেকে 10 গুণ বেশি ওজন বহন করতে হবে। আর মানুষের শরীরে সব থেকে শক্ত হাড় ফিমার, যেটা থাইয়ে থাকে, সেটার উপর দেহের ওজনের 10 গুণ বেশি ওজন পড়লেই ভেঙে যাবে। তাই দৈত্যটা যতবারই উঠে দাঁড়ানোর চেষ্টা করবে ততবারই তার হাড় ভেঙে যাবে। এবার অন্যান্য প্রাণীর কথায় আসা যাক। ধরা যাক একটা গেজেল বা হরিণ, লম্বা সরু পাওয়ালা একটা সুন্দর দেখতে প্রাণী। সে যদি এখন আকারে বড় হতে চায় তাহলে তাকে দুটোর মধ্যে একটা জিনিস করতে হবে। হয় তার পাগুলোকে মোটা আর ছোট করে নিতে হবে অনেকটা গন্ডারের মতো, যাতে একই পরিমাণ হাড় তার বাড়ন্ত ওজনকে সাপোর্ট করতে পারে। না হলে শরীরটাকে ছোট করে নিয়ে পাগুলোকে তেরছেভাবে লম্বা করে দিতে হবে, জিরাফের মতো। এখানে এই দুটো প্রাণীর কথাই বলা হলো কারণ এরা তিনজনই মেকানিক্যালি বেশ সফল এবং এরা খুব জোরে দৌড়তেও পারে। সাধারণত কোনো প্রাণী যত বড় হয় মাধ্যাকর্ষণের প্রভাব তার জন্য ততই ঝামেলার হয়ে দাঁড়ায়। যেমন আমাদের কল্পনার 60 ফুট লম্বা দৈত্যের সব থেকে বড় শত্রু হলো মাধ্যাকর্ষণ, মানে তার নিজের ওজন আর কি। কিন্তু একটা নেংটি ইঁদুর বা তার থেকেও ছোট কোনো প্রাণীর ওপর বলতে গেলে মাধ্যাকর্ষণের সেরকম কোনো প্রভাবই পড়ে না। একটা নেংটি ইঁদুরকে যদি 1000 ফুট উচ্চতা থেকে ফেলে দেওয়া হয় তাও সেটার কিছু হবে না। একটা ধেড়ে ইঁদুর হয়তো মারা যাবে, কিন্তু তাকেও 60-70 ফুট ওপর থেকে ফেললে অক্ষত থাকবে। কিন্তু একজন মানুষ বা মানুষের থেকে বড় কোনো জন্তুকে ফেলে দিলে সে আর বাঁচবে না। এর কারণ হলো বাতাসের প্রতিরোধ বস্তুর সারফেস বা তার পৃষ্ঠতলের সমানুপাতিক। যদি কোনো প্রাণীর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা 10 ভাগ কমানো যায় তাহলে তার ওজন কমবে 1000 ভাগ, কিন্তু সেই তুলনায় তার সারফেস এরিয়া বা পৃষ্ঠ এলাকা কমবে মাত্র 100 ভাগ। তাই ছোট প্রাণীর ক্ষেত্রে পড়ার সময় তার উপর বাতাসের যে প্রতিরোধ শক্তি কাজ করে তা মাধ্যাকর্ষণ শক্তির 10 গুণ বেশি হয়। একই কারণে একটা পোকার কাছে মাধ্যাকর্ষণ বল কোনো ব্যাপারই না, কোনো ভয় ছাড়াই নিচে পড়তে পারে, আবার ছাদে বা দেওয়ালে লেগেও থাকতে পারে। তাই এদের পাও বিভিন্ন আকার আকৃতির হতে পারে। কিন্তু আরেকটা প্রাকৃতিক শক্তি আছে যেটা এদের কাছে মারাত্মক, পৃষ্ঠটান বা সারফেস টেনশন। একজন অ্যাভারেজ মানুষ গায়ে জল ঢাললে তার গায়ে 5 মিলিমিটার পুরো একটা জলের আস্তরণ লেগে থাকে, যেটার ওজন মোটামুটি 300 থেকে 400 গ্রামের মতো। একটা ভেজা ইঁদুরকে প্রায় তার নিজের শরীরে সমান ওজন বহন করতে হয়। একটা ভেজা মাছি বা অন্য কোনো পোকা জলের পৃষ্ঠটানে আটকে গেলে তার মৃত্যু মোটামুটি নিশ্চিত। একটা পোকার পক্ষে জলের কাছে গিয়ে জলপান করা আর একটা মানুষের 100 ফুট উঁচু গাছে উঠে ফল পাড়া প্রায় একই রকম বিপজ্জনক। কিছু কিছু পোকা আছে যেরকম জল পোকা, যাদেরকে হয়তো তথাকথিতভাবে ভেজানো যায় না, আর বাদবাকি বেশিরভাগ পোকাই সুরের সাহায্যে জলপান করে। অবশ্য লম্বা স্থলজ প্রাণীদের আলাদা রকমের ঝামেলা আছে। তাদেরকে নিজেদের শরীরের রক্তকে অনেক বেশি উচ্চতা অবধি পৌঁছে দিতে হয়। সেই কারণে তাদের ব্লাড প্রেশার বেশি হতে হয়, তাদের ধমনী শিরার দেওয়ালও মজবুত হতে হয়। সেই জন্য অনেক মানুষ ব্রেনের ধমনী ফেটে মারা যায়, আর এটা হওয়ার রিস্ক জিরাফ বা হাতির ক্ষেত্রে অনেক বেশি। কিন্তু আকার বা সাইজের আলাদা আলাদা হওয়ার জন্য আরও অনেক রকমের সমস্যা আছে। একটা ছোট আকারের প্রাণী যেমন একটা আণুবীক্ষণিক পোকার চামড়া মসৃণ হয়, যেটা সাহায্যে এরা প্রয়োজনীয় অক্সিজেন শোষণ করে। এদের নাড়িভুঁড়িও সরল হয়, যার মাধ্যমে এরা সহজেই পুষ্টি শোষণ করে। কিডনিও সরল হয়।
যদি এর আকার সব দিক থেকে 10 গুণ বাড়িয়ে দেওয়া হয় তাহলে এর ওজন 1000 গুণ বেড়ে যাবে, আর তাই তাদের মাসেলগুলোকে কার্যক্ষম রাখার জন্য দিনে তার 1000 গুণ বেশি খাদ্যের প্রয়োজন হবে, আর এত খাওয়ার জন্য 1000 গুণ বেশি বর্জ্য ত্যাগ করবে। এবার যদি সেই পোকার শুধুমাত্র সার্ফেস এরিয়াটাকে 100 গুণ বাড়িয়ে দেওয়া হয় তাহলেই তার চামড়ার প্রতি বর্গ মিলিমিটার দিয়ে প্রতি সেকেন্ডে যেই পরিমাণ অক্সিজেন লাগবে তার পরিমাণ 10 গুণ বেড়ে যাবে। অন্ত্রের প্রতি বর্গ মিলিমিটার দিয়ে যতটা পুষ্টি শোষিত হতো তার পরিমাণও 10 গুণ বেড়ে যাবে। যখন এই শোষণ ক্ষমতা একটা নির্দিষ্ট সীমা অবধি পৌঁছে যাবে তখন সেই সার্ফেসটা দিয়ে একটা বিশেষ যন্ত্র তৈরি করতে হবে কাজটা করার জন্য। যেরকম স্কিনের একটা অংশ গুচ্ছাকার নিয়ে সেটা দিয়ে ফুসফুস বানানো হলো যাতে শরীরে অক্সিজেন শোষণকারী সার্ফেস বেশি পাওয়া যায়। একজন মানুষের ফুসফুসে প্রায় 6 লিটার হাওয়া ধরে। একইভাবে আমাদের অন্ত্র বা ইন্টেস্টাইন স্মুথ এবং লম্বা হওয়ার পরিবর্তে খড়খড়ে এবং পেঁচানো। একই রকমভাবেই আমাদের শরীরের বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলো জটিল। উচ্চতর প্রাণ কমপ্লিকেটেড বলে আকারে বড় নয়, বরঞ্চ আমরা আকারে বড় বলে আমাদের গঠন কমপ্লিকেটেড। উদ্ভিদের ক্ষেত্রেও একই জিনিস। আকারে ছোট অ্যালগি শুধুমাত্র কোষের সমষ্টি, কিন্তু একটা বড় গাছের ডাল, পাতা, শেকড় বাকড় অনেক আলাদা বৈশিষ্ট্য আছে, যার কারণে তার সারফেস এরিয়া অনেক বেশি। মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে অক্সিজেন ফুসফুস থেকে সারা শরীরে ছড়িয়ে পড়ে রক্তের মাধ্যমে। পোকামাকড় ডাইরেক্ট হাওয়া থেকে তাদের শরীরে থাকা এক ধরনের টিউবের মাধ্যমে শ্বাস নেয়, কিন্তু এর সাহায্যে শুধুমাত্র বাইরের স্তরেই হাওয়া ঢোকে। এরপর শরীরের আরও গভীরে প্রবেশ করার জন্য ডিফিউশনের উপর নির্ভর করতে হয়। তাই কোনো প্রকার দেহই 10 মিলিমিটারের বেশি পুরু হয় না, না হলে এরা নিঃশ্বাস না নিতে পেরে মারা যাবে। ল্যান্ড ক্র্যাব বা স্থল কাঁকড়াও একইভাবে তৈরি, কিন্তু এদের শরীরে রক্ত আছে যা অক্সিজেন পরিবহন করে। ওড়ার ক্ষেত্রেও একই রকম। অ্যারোনটিক্সের নিয়ম অনুযায়ী কোনো প্লেনের উড়তে থাকার জন্য সর্বনিম্ন যেই গতির দরকার সেটা নির্ভর করে তার দৈর্ঘ্যের বর্গমূলের ওপর। প্লেনের ওজন বাড়তে থাকলে তাকে উড়ন্ত রাখার জন্য যে পাওয়ারের দরকার সেটা খুব তাড়াতাড়ি বাড়তে থাকবে। মানে যদি দুটো প্লেন থাকে, একটা আরেকটার থেকে 64 গুণ বড়, তাহলে ছোট প্লেনটাকে উড়ন্ত রাখার জন্য মিনিমাম যত পাওয়ার লাগবে বড় প্লেনটাকে উড়ন্ত রাখার জন্য তার থেকে 128 গুণ বেশি পাওয়ার লাগবে। এই একই প্রিন্সিপাল যদি পাখিদের ক্ষেত্রে ব্যবহার করি তাহলে হয়তো আমরা খুব তাড়াতাড়ি একটা লিমিটে পৌঁছে যাব। আসলে বড় বড় পাখিগুলো যেরকম চিল, শকুন, এরা হাওয়ায় ভেসে থাকে কিন্তু ডানা ঝাপটায় না। আকারে বড় হতে থাকলে ওরাটাও বেশ ঝামেলার হয়ে যায়, কিন্তু কখনো চিল যদি বাঘের সাইজের হয় তাহলে মানুষের পক্ষে সেটা খুবই বিপজ্জনক হবে। অবশ্য আকারে বড় হওয়ার অনেক সুবিধাও আছে। বড় প্রাণীরা তাপ ধরে রাখতে পারে ভালো। সব গরম রক্তের প্রাণীরা অচল অবস্থায় তাদের উপরিতলের প্রতি বর্গ একক ক্ষেত্রফল থেকে প্রায় একই পরিমাণ তাপ বিকিরণ করে। তাই প্রাণীদের কতটা খাদ্য লাগবে সেটা নির্ভর করে তাদের সারফেস এরিয়ার উপর, ওজনের উপর নয়। 5000 ইঁদুরের ওজন আর একজন গড়পড়তা মানুষের ওজন প্রায় সমান, কিন্তু তাদের সম্মিলিত পৃষ্ঠতল বা সারফেস এবং তাদের অক্সিজেন কনজাম্পশন একজন সাধারণ মানুষের তুলনায় প্রায় 17 গুণ। একটা ইঁদুর একদিনে তার নিজের ওজনের 1/4 ওজনের খাবার খায়, যেটা বেশিরভাগই কাজে লাগে তার তাপমাত্রা বজায় রাখতে। এই কারণেই ছোট জীবেরা ঠান্ডা অঞ্চলে থাকতে পারে না। আর্কটিক অঞ্চলে কোনো সরীসৃপ বা উভচর প্রাণী থাকে না। সব থেকে ছোট স্তন্যপায়ী বা ম্যামল এসব অঞ্চলে যা দেখা যায় সেটা হলো শিয়াল, আর্কটিক ফক্স। ছোট ছোট প্রাণীরা শীতকালে এসব অঞ্চল থেকে চলে যায়, কারণ পোকামাকড় বাঁচে না এত ঠান্ডায়। এমনকি পাখিদের ডিমও এত কম তাপমাত্রায় বাঁচতে পারে না। তাই এইসব অঞ্চলে সব থেকে সাকসেসফুল ম্যামলস হলো ভাল্লুক, সিলস এবং ওয়ালরাস। আবার চোখও একটা নির্দিষ্ট সাইজের না হলে কোনো কমমেন্ট নয়। মানুষের চোখের পেছনের দিকে যেখান দিয়ে আমরা বাইরের থেকে আসা আলোটা ধরি সেখানে অনেকগুলো রডস এবং কোনস নামের কোষ আছে, আর এদের দৈর্ঘ্য প্রায় সাধারণ আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সমান। দুটো আলাদা জিনিসকে আলাদা জিনিস হিসেবে দেখার জন্য সেই জিনিসের ছবি আলাদা আলাদা রড বা কোণের ওপর পড়তে হয়। যদি এই কোষের আকার দ্বিগুণ করে দেওয়া হয় তাহলে দুটো আলাদা বিন্দুকে দ্বিগুণ দূরত্বে রাখতে হতো তাদের আলাদা আলাদা করে চেনার জন্য। আবার এই কোষগুলোর আকার ছোট করে সংখ্যা কমিয়ে দিলেও আমাদের কোনো লাভ হতো না। তাই ইঁদুরের চোখ মানুষের চোখের ছোট সংস্করণ নয়। ইঁদুরের চোখে রড এবং কোণ কোষগুলো আমাদের তার থেকে খুব একটা ছোট নয়, আর তাই সংখ্যায় অনেক কম। একটা ইঁদুর মাত্র 6 ফুট দূরত্বে থাকা দুটো মানুষের মুখের মধ্যে পার্থক্য করতে পারে না। ছোট প্রাণীদের ভালো করে দেখার জন্য তাদের শরীরের অনুপাতে চোখগুলোকে বিশাল আকার হতে হবে। অন্যদিকে বড় প্রাণীদের চোখও তাই খুব বেশি বড় হয় না। তিমি বা হাতির চোখ আমাদের চোখের থেকে সামান্যই বড়। মস্তিষ্ক বা ব্রেনের ক্ষেত্রেও একই যুক্তি। একটা প্রাণী যত বড় হয়েছে তার শরীরের অনুপাতে তার ব্রেন তত ছোট হয়েছে। এত কিছু দেখে মনে হয় যেন প্রত্যেকটা প্রাণীর একটা নির্দিষ্ট উপযুক্ত সাইজ আছে। এখন আসা যাক যেটা নিয়ে ভিডিওটা স্টার্ট হয়েছিল সেই বিষয়ে। গ্যালিলিও প্রমাণ করেছিলেন যে একটা ফ্লি যদি মানুষের সাইজের হয় তাহলেও সে কখনোই অত উঁচুতে লাফাতে পারবে না, কারণ কোনো প্রাণী কতটা উঁচুতে লাফাতে পারবে সেটা তার সাইজের ওপর নির্ভর করে না, বরঞ্চ তার ওজনের ওপর নির্ভর করে। আমরা যদি আপাতত বায়ু রেজিস্ট্যান্সকে ইগনোর করি তাহলে কোনো প্রাণীর একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত লাফাতে যত এনার্জি লাগবে সেটা তার ওজনের সমানুপাতিক। আর পোকাদের পেশি মানুষের থেকে বেশি তাড়াতাড়ি সংকুচিত হতে পারলেও সেগুলো মানুষের থেকে অনেক কম এফিশিয়েন্ট।